Today we will study definite integral DEFINITE definite integral integrals আমরা আজকে পড়ব definite integral কাকে বলে definite what is definite integral definite integral বলতে আমরা কি বুঝি আগে এই থিমটা আমাদের মাথায় নিতে হবে ঠিক আছে আগে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ ডেফিনিট ইন্টিগ্রাল কেন আমরা এটা পড়ি কি কাজে লাগবে এটা পড়লে তাই না আগে আমাদেরকে সেটা চিন্তা ভাবনা করতে হবে চাইলে আমরা ফার্স্টে আমরা নিজেরা একটা ধারণা নেই যে হোয়াট ইজ ডেফিনিট ইন্টিগ্রাল কেন আমরা পড়তেছি উদ্দেশ্যটা কি করলে কি হয় এটা আমাদের আগে জানা দরকার আছে ঠিক আছে তাইলে ফার্স্টে আমাদের জানা দরকার যে ডেফিনেশন হোয়াট ইজ মানে প্রত্যেকটা ম্যাথ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো যদি তুমি ডেফিনেশন জানো তাহলে সেটা তুমি একদিকে না একদিকে নিতে পারবা তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে আমরা লিখি যে ইন জিওমেট্রিক্যাল METRICAL in geometrical and other applications APPLICA other applications of integral calculus in geometrical and other applications of integral calculus এই সেন্সে অর্থাৎ জিওমেট্রিক্যাল সেন্স এবং ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা আমরা বলতে দেখতে পাই যে লেখা it becomes necessary it becomes necessary to find the difference পার্থক্য it becomes necessary to find মানে বাইর করার প্রয়োজন হয়ে দাঁড়াইছে কি the difference to find the difference in the values of an integral of fx for two assigned value assigned assigned for two assigned values of the independent variable in DEPEN assigned value of the independent variable x huh for two assigned লিখে না assigned value লেখো VALUE assigned values of the independent variable x
মনে করি আমরা সে মনে করি এ এবং বি দুইটা অ্যাসাইনমেন্ট, একটা হলো এ আর একটা হলো বি। সে এ অ্যান্ড বি আমরা আবার পড়বো পরবর্তী টাইমে। আচ্ছা, দ্য ডিফারেন্স ইজ কল্ড, দেখো দ্য ডিফারেন্স DIFFERENCE, the difference is called the definite integral, DEFINIT, definite integral কার definite integral of fx over ab over the domain ab, এটাকে বলা হয় ওপেন ইন্টারভেল বা ওপেন ডোমেইন, over the domain AB and is denoted by, এটাকে আমরা এই যে সবগুলা কথা লিখলাম এটার ম্যাথমেটিক্যাল ভাষা হলো এটা a to b ইন্টিগ্রেশন a to b f of x dx, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেই, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, তাহলে আমরা আগে ফার্স্টে একটু বুঝি জিনিসটা আসলে কি লিখলাম। দ্য ডিফারেন্স ইজ কল্ড দ্য ডেফিনিট ইন্টিগ্রাল অফ fx ওভার দ্য ইন্টারভেল ab অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এইভাবে আমরা এটা ডিফাইন করি। একে বলা হয় লোয়ার লিমিট আর বিকে বলা হয় আপার লিমিট f of x ইন্টু dx। এটাকে বলা হয়, বলছে দেখেন এখানে যে ইট বিকামস নেসেসারি টু ফাইন্ড দ্য ডিফারেন্স। আমরা আগে পড়ছি যখন মনে করো ইন্টারমিডিয়েটে পড়ছো, আমি একদিকে এরকম দেখাইছিলাম যে এক্স ইন্টু ডিএক্স, আমরা এরকম এটার ইন্টিগ্রেশন করছিলাম না, করছিলাম। করণের পরে আমরা এরকম লিখতাম যে এক্স স্কোয়ার বাই 2, তারপরে 0 to 1 বসাইতাম, তারপরে একবার 1 বসাইতাম, আবার কি বসাইতাম 0 বসাইতাম, এরকম বসায়া আমরা হাফ রেজাল্ট। এটা কি ভ্যালু পেলাম আমরা, এটা পাইলাম আমরা ডেফিনিট ভ্যালু। হাফ কি একটা ডেফিনিট মান না, হাফ হলো একটা ডেফিনিট মান। অর্থাৎ এই যে এই জিনিসটা এখানে এর জায়গায় লিখলাম আমরা 0 আর বি এর জায়গায় লিখলাম আমরা 1, তাহলে এটার কি আমরা ডিফারেন্স করছি না, এটার ইন্টিগ্রেশন করছি এক্স স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন করে কি ডিফারেন্স করছি না। আগে বসাচ্ছি, ফার্স্টে বসাচ্ছি আপার লিমিট মাইনাস দিয়া লোয়ার লিমিট বসাচ্ছি, অর্থাৎ এই যে এ টু বি এফ অফ এক্স ইন্টু ডিএক্স এইটা সমান সমান আমরা এখন এরকম দেখাবো যে এফ অফ বি মাইনাস এফ অফ এ এইটা সমান হয়। এই ফর্মুলাটাই এখানে আমরা ইউজ করছি, এই ফর্মুলাটাই কী করছি আমরা এখানে ইউজ করছি। এই জন্য এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম, মৌলিক উপপাদ্য আর কি, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনিট ইন্টিগ্রাল DEFINIT definite integral, understand, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনিট ইন্টিগ্রাল, এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এই ফান্ডামেন্টাল থিওরেম ইউজ করে আমরা এই ধরনের ইন্টিগ্রালগুলো আমরা করব, ঠিক আছে। আর এই ফান্ডামেন্টাল থিওরেম বলতে আমরা কি বুঝি, বলছি যে ইন জিওমেট্রিক্যাল যদি আমরা বুঝতে চাই তাহলে এরকম এইটা একটা কার্ভ, এই কার্ভটা হলো y ইকুয়াল টু এফ অফ এক্স, এই কার্ভের সমীকরণ হলো y ইকুয়াল টু, এখানে হলো এ, এখানে হলো এক্স এর মান এ, এক্স ইকুয়াল টু এ,
এবং এখানে হলো এক্স ইকুয়াল টু বি, তাইলে এখানে এ কে বলা হয় লোয়ার লিমিট, বি কে বলা হয় আপার লিমিট। এক্স এর মান এখানে হলো এ আর এখানে বি, তাহলে এ বড় না বি বড়? বি বড়। ডান দিকে যত যাইতে থাকবে তত বাড়তে থাকবে। তাই এইটাই হলো, অর্থাৎ এই যে এইটুকের এরিয়া কতটুক, এই যে এইটুকের এরিয়া কত বার করবো আমরা, এইটুকের এরিয়া হলো এইটা, যা এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এইটুকের মান আমরা এরকম পাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। কোন সময়? এখানে লিখে দিবা আবার, ইফ ডিডিএক্স অফ স্মল এফ অফ এক্স ইকুয়াল টু যদি ক্যাপিটাল এফ অফ এক্স এর সমান হয়, তাইলেই আমরা বলি যে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল। আর এইটা বলতে আমরা কি বুঝি? এটা কি আমরা ডিফারেন্স বুঝি নাই? এটা কি একটা ডিফারেন্স না? বলছি এইটা হলো জিওমেট্রিক্যাল সেন্স, বলছি এখানে ইন জিওমেট্রিক্যাল, এইটা হলো জিওমেট্রিক্যাল সেন্স দিয়ে বললাম। অ্যান্ড দ্য আদার অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের, সেইগুলার থেকে বলছে যে ইট বিকামস নেসেসারি, এইটা জানার প্রয়োজন, হ্যাঁ, টু ফাইন্ড দ্য ডিফারেন্স, মানে পার্থক্যটা বার করার জন্য, ইন দ্য ভ্যালুস অফ অ্যান ইন্টিগ্রাল অফ এফ এক্স, এফ এক্সের ইন্টিগ্রাল, এই যে এইটার, অর্থাৎ এখানে এইটা লেখাতেই কথা, এইটা লেখা একই কথা। এই যে দেখো ডিডিএক্স অফ, মনে করে এফ অফ এক্স, দিস ইজ ইকুয়াল টু, আমরা এফ অফ এক্স লিখছি, শুধু এই স্মল এফ অফ এক্স বলছে এইটুকের মান, এই যে এইটুকের মান বলি আরো সহজভাবে লিখে দেই, সেটা হইল যে যদি ইফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স, এইটুকের মান যদি ক্যাপিটাল এফ অফ এক্স এর হয়, এটার অর্থ এটা যে টু ফাইন্ড দ্যাট ইন দ্য ভ্যালুস অফ অ্যান ইন্টিগ্রাল অফ এফ এক্স, এই ইন্টিগ্রেশন অফ এফ এক্স, এই ইন্টিগ্রেশন অফ এফ এক্স, এইটা মানে আমরা কত লিখছি? এটা মানে আমরা এরকম লিখছি যে দিস ইজ ইকুয়াল টু, আমরা ইন্টিগ্রেশন করে এরকম পাই এফ অফ এক্স, তারপরে আমরা এখানে এ লিখতাম, এখানে বি লিখতাম, তারপরে একবার বি বসাইতাম, আবার কি করতাম? এ বসাইতাম। এটা হলো ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। তাইলে এইটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ এক্স, অর্থাৎ এক্স এর মানগুলো সবসময় স্বাধীন। এখানে বলা হচ্ছে ফর টু অ্যাসাইন্ড ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল এক্স, এই যে ভেরিয়েবল এক্স এর মান অ্যাসাইন করছি না আমরা, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি করছি না, ওইরা আমরা এরকম পাইছি। অর্থাৎ এটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল মৌলিক উপপাদ্য। আছে তারপরে লেখো, ওই যে ওইটার পরে, এটা আমরা কই থেকে পাই একবার আমরা দেখাই দেব। তাহলে তার নিচে লেখো, এই যে 1 নম্বরের নিচে লেখো ইকুয়েশন নাম্বার 1 এর নিচে, ইফ এফ অফ এক্স is an integral, if f of x is an integral of f of x, then we can write integration of a to b f of x into dx, this is equal to, আমাদের এরকম দাঁড়াইলো যে f of x এখানে a to b, আর সিম্পলিফিকেশন করলে হইব f of b মাইনাস f of a। এটা হলো 2 নম্বর সমীকরণ। if we consider f of x plus c, f of x plus c instead of পরিবর্তে instead of f of x, we have কি পাই আমরা, তাইলে দেখি আমরা, আচ্ছা হ্যাঁ নামাই দিলে ভালো হয়, নামাই দাও।
নামাই দেবে, নিচে নামাই দেবে তোর। উই হ্যাভ, আমরা কি পাই, ইন্টিগ্রেশন অফ a to b f of x into dx, এইটুকের মান আমরা পাই এরকম যে f of x প্লাস সি। তাইলে এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হলো এ বি আর এখানে এ, এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ মাইনাস সি প্লাস সি কাটা, দেখা গেল যে এফ অফ বি মাইনাস এফ অফ এ এরকম হইল। এবং দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। আচ্ছা শোনো, দেখো আমি কিন্তু এটা এই কথাগুলো আগেও বলছি, যখন একদম ফার্স্ট ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়া, ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে পার্থক্য কী বলছি না? প্রথম দিন আমরা বলছিলাম যে ডেফিনিট ইন্টিগ্রাল যখন আমরা পড়ব তখন ডেফিনিট ইন্টিগ্রাল ডাজ নট ডিপেন্ড অন সি, অর্থাৎ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের উপর নির্ভরশীল না। এটা একদম ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, মনে আছে? আর ইনডেফিনিট ইন্টিগ্রাল ডিপেন্ড অন সি, এই জন্য ইনডেফিনিট ইন্টিগ্রাল যখন নাকি আমরা কোনো ইন্টিগ্রেশন করব, যখন কোনো ইন্টিগ্রালকে আমরা ইভালুয়েট করব, তখন সেখানে আমরা অবশ্যই কনস্ট্যান্ট অফ সি যোগ করব, তাই না? আর যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করব তখন আমরা সি লিখব না। এখানে আমরা বলছি যে এইটার ইন্টিগ্রেশন যদি এফ অফ এক্স হয়, তাইলে দেখলাম যে এফ অফ বি মাইনাস এফ অফ এ হয়েছে। আবার যদি আমি বলছি যে এইটার ইন্টিগ্রেশনটা যদি এফ অফ এক্স প্লাস সি হয়, এফ অফ এক্স প্লাস সি, অর্থাৎ এখানে দেখলাম সি যোগ করে দেখলাম, দেখার পরে কি হলো, সি কাটা গেল না, সি কাটা গেল, দেখলাম যে রেজাল্টে কি হলো, এফ অফ বি মাইনাস এফ অফ এ হয়েছে। অর্থাৎ সি যোগ করলে যা, না যোগ করলো তা একই। এই জন্য আমরা কোনো সময়ই ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসে সি যোগ করে আমরা খাতা ভরার প্রয়োজন নাই, বেশি লেখার প্রয়োজন নাই, তাই না? তাইলে আমরা সবসময় এই টেকনিকটা প্রয়োগ করব যে ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসে সবসময় আমরা কনস্ট্যান্ট অফ সি যোগ করব, আর ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসে কখনোই সি যোগ করব না, ঠিক আছে? এখানে কিন্তু আমরা যোগ করছি, এখানে যোগ না করে দেখাইলাম আর এখানে যোগ করে দেখাইলাম। যোগ না করলে যে রেজাল্ট হয়েছে আর যোগ করেও সে একই রেজাল্ট হয়েছে। সুতরাং এই কারণে আমরা বলবো কখনোই সি যোগ করব না। এই আচ্ছা, তারপরেও লিখে দাও তোমাদের বোঝার সুবিধার্থে, ফ্রম থ্রি it is seen that the arbitrary constant, it is seen that the arbitrary constant c disappears disappears in the process, in the process, in the process, in the process, and we obtain the same value, same value of integration of a to b f of x dx as in 2 নম্বরের মধ্যে সেম ভ্যালু পাইছি। Therefore, we conclude that সিদ্ধান্ত নিতে পারি আমরা, we conclude that আমরা সিদ্ধান্ত নিতে পারি যে
integration of a to b f of x dx does not মুখেও বললাম আবার লিখেও দিলাম does not depend does not depend upon upon the values of does not depend the value of the arbitrary constant লেখাও দিলাম আমি মুখেও বলছি আবার লেখাও দিলাম arbitrary constants arbitrary constant c একটাই তো constant arbitrary constant c comma integration of a to b f of x dx এইটুকু ইকুয়াল টু হলো f of b minus f of a এখানে লেখা দিবা যে where যেখানে d dx of f of x equal to হলো capital F of x. This is the fundamental theorem of এটা তো হলো প্রাথমিক ধারণা যে what is definite integral এটা একবার এরকম করে রাখো এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং আচ্ছা তাইলে এইটা হলো যে ডেফিনিট ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি একটু আমরা দেখলাম ঠিক আছে যে হোয়াট ইজ ডেফিনিট ইন্টিগ্রাল এখন হলো যে ডেফিনিট ইন্টিগ্রালের একটা ফান্ডামেন্টাল থিওরাম আছে সেই থিওরামটা কি এটা খালি শুধু দেখব পরবর্তী টাইমে আমরা থিওরাম আমরা প্রমাণটা পরে দেখব কারণ এখানে একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা একটা জেনারেল থিওরাম পড়ব সেই থিওরামটা আমরা এখনো জানি না পড়ি নাই আগেও পড়ি নাই এই কারণে এটা এখন লিখব না যদিও ইন্টারমিডিয়েটের দিকেও ম্যাথমেটিক্স নিয়ে থাকো তাইলে অবশ্য বোঝা যাইব এনিওয়ে আমরা এখন পড়ব যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল এটা আমাদের সিলেবাসে আছে তোমাদের যা সিলেবাস এটা আমাদের দেখলাম যে ফান্ডামেন্টাল এইটুকু হলো হোয়াট ইজ ডেফিনিট ইন্টিগ্রাল আর ফান্ডা MENTAL ফান্ডামেন্টাল থিওরেম THEOREM থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস এইটা আবার কি এইটা আমরা দেখি এইটা ইন্টিগ্রাল ক্যালকুলাস ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল অর্থাৎ সমাকলনের বিদ্যার মৌলিক উপপাদ্যটা কি ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটা কি যে if f of x থিওরেমটা হলো if f of x is integrable এটার অর্থ কি বলতে পারবা এই যে লিখলাম আমি if f of x is integrable অর্থ এরকম g dx of f of x equal to f of x অর্থাৎ এরকম f of x equal to আমরা এরকম যদি অর্থাৎ এই f of x এর মান আমরা ওখানে একটা एग्जांपल দিয়ে লিখছিলাম x শুধু x তাই না অর্থাৎ f(x) টা যদি ইন্টিগ্রেশনের যোগ্য হয় যোগ্যতা থাকতে হবে নাকি এরকম ফাংশন দিয়ে দিলাম যে এটা ইন্টিগ্রেশন হয় না ঠিক আছে এই কারণে এখানে বলা হয়েছে যে if f of x is integrable কোন জায়গার মধ্যে in ab কারণ হলো আমরা এরকম দেখাইছিলাম জিওমেট্রিক্যাল ফিগার আইকা যে এটা একটা কার্ভের সমীকরণ এখানে হলো x ইকুয়াল টু a আর মনে করো এখানে x ইকুয়াল টু b অর্থাৎ এইটা হলো a বিন্দু এটা হলো b বিন্দু আর এইটা হলো f of x এখন তোমাকে যদি বলে যে এইটুকুর এরিয়া কত বাইর করো এরিয়া বার করছি এরিয়া এইটুকু মান কত এরিয়া a সমান সমান হলো এটা a সমান সমান হলো ইন্টিগ্রেশন এরিয়া মানে হলো a to b f of x dx আর এইটার মান আমরা এইভাবে বার করি আমরা f of b minus f of a তাইলে বলছে if fx is integrable in ab অর্থাৎ এই যে ab a আর b fx এর মান ভিন্ন ভিন্ন হইতে পারে মনে করো x এর মান আছে x শুধু
তাহলে এটা কি হইব যে এ টু বি এক্স ইন্টু ডিএক্স, তাহলে এক্স এর আমরা ইন্টিগ্রেশন পারি না, এক্স স্কোয়ার বাই টু, এখানে হলো এ এখানে হলো বি, একবার আমরা বি বসাইমো আবার বসাইম কত এ, বি স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু, এটি তো রেজাল্ট। এফ এক্স ইজ ইন্টিগ্রেবল ইন এ বি, অর্থাৎ এটা হইলো এক্সটা হইলো ইন্টিগ্রেশনের যোগ্য, ইন্টিগ্রেবল অর্থ ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে। ইফ এফ এক্স ইজ ইন্টিগ্রেবল ইন এ বি, এখানে এ বড় না বি বড়, বি বড়, এবং এরকম এ ইজ লেস দেন বি অ্যান্ড, এবং আর কি, এবং ইফ দেয়ার এক্সিস্ট যদি থাকে একটা এক্সিস্ট এ ফাংশন, দেয়ার এক্সিস্ট এ ফাংশন যে এফ এফ প্রাইম এক্স অর্থ কি, দিস ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন, অর্থাৎ এইটারে ডেরিভেটিভ করলে এফ অফ এক্স হয় আর কি, অর্থাৎ ইন এ বি ইন্টারভ্যালের মাঝখানে আছে, then integration of a to b f of x into dx, this is equal to f of b minus f of a, এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল। শোনো, এইটা হলো মিনিং অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি সেটা হলো এই যে প্রথম যেটা আমরা পড়ছি এইটা, আর এইটা হলো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডেফিনিট লেখো এখানে, সরি ডেফিনিট লেখো DEFINIT, ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরাম অফ, এটা হলো ফান্ডামেন্টাল থিওরাম। ফান্ডামেন্টাল থিওরামটা আমরা এখানে লিখলাম, এবং এই ফান্ডামেন্টাল থিওরাম প্রয়োগ করে এখন আমরা কিছু অঙ্ক, এই যে ফান্ডামেন্টাল থিওরাম অঙ্ক আমরা ওইটা ওই যে উপরের ইন্টিগ্রেশনটা দেখাইছি, সাপোজ তোমাদেরকে বললো যে ইভালুয়েট, ইভালুয়েট 0 to 1 sin inverse x এইটুক ইন্টু ডিএক্স, এইটুকের মান বার করে, এটা 1 নাম্বার। 2 নম্বরে মনে করো এরকম বললো এখানে কতগুলো অঙ্ক আছে আমরা এটা দেখি। মনে করো এরকম দিল 0 to 2 pi twice pi by 3, twice pi by 3, উপরে dx, নিচে হইল 5 plus 4 cos x বা sin x, 4 cos x। 3 নম্বরে মনে করো আরেকটা অঙ্ক দিলাম, হ্যাঁ এখানে তো অনেক অঙ্কই করা আছে, এগুলো আমরা দেখ। 0 to 1 x cube root over 1 plus 3 x to the power 4 into dx, এইগুলো মান বার করো। এটা হইলো এই যে এই বইয়ের এক্সারসাইজ হইলো, আমি বলে দিতেছি এক্সারসাইজ হইলো 7 প্রশ্নমালা। বইটা কার? এই যে এই বই, এ টেক্সট বুক অন ইন্টিগ্রাল ক্যালকুলাস, এ টেক্সট বুক অন ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বাই হইলো, বাই বলছিলাম তো কে কে, রহমান এন্ড ভট্টাচার্য না, মোহাম্মদ, বাই হলো বাই
মোহাম্মদ, এই মোহাম্মদ লতিফ আর মনে হয় ভট্টাচার্য, VHATTACH ভট্টাচার্য, এই বইটা নিয়ে ফটোকপি করে লাইবা আজকেই, কোনো দেরি নাই, বই আমি দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো হলো আমরা এই যে এতদিন আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস করলাম, সরি ভাই, দেখো, হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আমরা এতদিন এই দীর্ঘ 10-12 দিন আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়লাম, এই সবগুলা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডেফিনিট ইন্টিগ্রাল আমরা নির্ণয় করতে পারবো। উই ক্যান ফাইন্ড দ্য ডেফিনিট ভ্যালু ফ্রম দ্য ইনডেফিনিট। আমি কি এই অঙ্কটা আগে করি নাই? দেখো উপরে আমি এরকম লিখছিলাম, যে উপরে যদি এরকম হয় 4 + 5 cos x, যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে তাহলে আমরা কিভাবে এটার ইন্টিগ্রেশন করবো বলে দিচ্ছি না? cos x এর পরিবর্তে আমরা কি করবো বলছিলাম, এরকম cos x এর পরিবর্তে 4 + 5 ফর্মুলা বসাম আমরা 1 - 10² x/2 ডিভাইডেড বাই 1 + 10² x/2 বসাইমো, বসায় সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করার পরে 10x/2 = z ধরবো। সিম্পলিফিকেশন করে আবার এখানে লিমিট চেঞ্জ করে আমরা আগের মতো করে এই ইন্টিগ্রেশন করব। এখন এই সবগুলা আগে এতদিন আমরা যা পড়লাম, এই যত ধরনের ডেফিনিট ইন্টিগ্রাল পড়লাম, ইনডেফিনিট ইন্টিগ্রাল পড়লাম, প্রত্যেকটা ইনডেফিনিট, আমার কথাটা ভালো করে শুনো, গত ক্লাসে যতগুলা ক্লাস আমরা করছি সবগুলা ক্লাসের আমরা যে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ছি, ইনডেফিনিট ইন্টিগ্রাল পড়ছি না, সেই প্রত্যেকটা ইনডেফিনিট ইন্টিগ্রালের আমরা ডেফিনিট ইন্টিগ্রাল ডেফিনিট ভ্যালু বার করতে পারবো। এই যে এই প্রসেসে, যেমন যদি মনে করো তোমার এইটা দেওয়া আছে, শুধু ইভালুয়েট সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, ইভালুয়েট লেখো, এখানে লেখো, একটা অঙ্ক আমি ভালো করে বুঝাই দিই। ইভালুয়েট, মনে করো তোমাকে এটার মান বার করতে দিছে, তাহলে আমরা কি এটার মান বার করতে পারি না? 100 বার পারি, পারি না? পারি। ইভালুয়েট অর্থাৎ তোমাকে বলছে ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস এইটুকুর মান বার করো, আর যখন নাকি এরকম লিমিট দিয়ে দিব 0 to 1 সাইন ইনভার্স এক্স ইন্টু, তখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল লিখব। আর এই ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের মানটা আমরা কীভাবে বার করব? উইথ দ্য হেল্প অফ ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, উইথ দ্য হেল্প অফ ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে এইটা আমরা কীভাবে বার করতাম? মনে করো এইটার মান আমরা আগে লিখে নিই, নাও দিস ইজ ইকুয়াল টু, আমরা কীভাবে পারি, এখানে আমরা সাইন ইনভার্স এক্সের কি আমরা কোনো ইন্টিগ্রেশন জানি? জানি না, জানি নাকি? সাইন ইনভার্স এক্সের কোনো ইন্টিগ্রেশন আমরা জানি না। সাইন এক্স হইলে জানতাম, নাই, তাইলে এখানে ইউ ইন্টু বি মেথড করতে হবে, তাই না? এখানে আমরা 1 লিখে নিব, 1, তাইলে কোনো সমস্যা আছে? নাই, নো প্রবলেম। তাইলে আমরা কি করবো, যে সাইন ইনভার্স এক্স হলো ফার্স্ট ফাংশন, এরকম আমরা লিখব সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন, ফর্মুলা তৈরি করতেছি আমরা, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স ইউ ইন্টু বি মেথডের ফর্মুলা আমরা শিখছিলাম এরকম করে। শিখছিলাম না, শিখি নাই? বুঝলাম না? পড়ছিলাম। তাহলে আমরা এটারে কীভাবে লিখতে পারি? সাইন ইনভার্স এক্স, আর এটার ইন্টিগ্রেশন করলে শুধু এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এইটা। এখন বলো তো এটা ডেরিভেটিভ কত? এটা ডেরিভেটিভ হলো √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এইটা হলো এক্স ইন্টু ডিএক্স। এইটা হলো ফর্মুলা লিখলাম। তাইলে এখন আমরা এটা সাদায় লিখতে পারি এরকম, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানে আছে এক্স √,
1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। গুণ করার পরে এটা হইল 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কি লেখা গেছে তাই তো নাকি? এখন আমরা কি এই ধরনের ইন্টিগ্রেশন আগে করি নাই? এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এইটারে ধরলাম ইন্টিগ্রেশন করলে মাইনাস 2x, তাইলে এখানে মাইনাস 2 লিখলাম, তাইলে আবার এখানে ওই রকম মাইনাস 2 লিখতে হইব। তাহলে এই মাইনাস টু কাটা গিয়ে আগের মতো থাকবো, নিচেরটা ধরলে উপরেরটা আসে, অর্থাৎ এটার ইন্টিগ্রেশনটা এরকম হবে। এটার ইন্টিগ্রেশন হইব 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এগুলো আমরা পড়ছি আগে, অনেকবার পড়ছি। তাইলে এখন এখানে আমরা কিভাবে লিখতে পারি বলো? এটা শুধু আমরা এইটাই আমরা দেখাবো যে এটা হইল যে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানে আমরা যদি প্লাস 1/2 দেই, আর এরকম লিখতে পারি আমরা টুয়াইস এক্স, হ্যাঁ এখানে হলো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে দিস ইজ ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ, আর এটার জন্য হলো 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 2 কাটা থাকে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো তার, অর্থাৎ এইটুকুরে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল বার করলাম। এটা আমরা আগে করছি প্রিভিয়াস ক্লাসে, ইন্টিগ্রেশন বাই পার্টস। অলরেডি উই হ্যাভ স্টাডিড ইন্টিগ্রেশন বাই পার্টস, তাই না? জাস্ট উই ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস ইন দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে দেখো আমাদের এখন কি দরকার, অর্থাৎ আমরা দেখলাম যে এইটুকুরে যদি আমরা এখানে এরকম আছে সাইন ইনভার্স এক্স, শুধু সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, এইটুকের মান এইটা দাঁড়াইলো নাকি? এইটার মান, অর্থাৎ এই যে সাইড এইটুকুরে ইন্টিগ্রেশন করছি, পরে আমরা এইটুক পাইলাম, এইটুকু আমরা পাইলাম। তাহলে এখন বলো তো আমাদের কি করা দরকার? একটা অঙ্ক ভালো করে বুঝো। তাহলে সুতরাং এখানে যে আমি 0 to 1 দিই, এখানে যদি 0 to 1 দেই সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, এইটুকুর জন্য তাহলে আমরা এইটুকুরে এই সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স এইটুকুরে ইন্টিগ্রেশন করছি, পরে কতটুকু হইল? এক্স সাইন ইনভার্স এক্স হয়েছে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটুক হয়েছে। এখানে 0 to 1, অর্থাৎ এটা হলো এ, এটা হলো বি, বসাই দিলাম। বলো এই লাইন কি আমরা বুঝছি না বুঝি নাই? হ্যাভ ইউ আন্ডারস্টুড? অর্থাৎ এইটুকু আমরা ইন্টিগ্রেশন করছি, পরে এই মানটা হয়েছে, করতে হইলো আমরা এটা দেখাইলাম, এই পুরো সিস্টেমটাই দেখাই দিলাম। তাইলে এখন আমাদের নিয়ম কি? এক্সের মান, এক্সের এই 1 আর 0 এগুলো কার মান? এক্সের মান। কইতে জানতে পারছি? ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে জানতে পারছি। তাহলে একবার এক্সের মান 1 বসাও, 1 বসাও। তাইলে 1 বসাইলে আমাদের কত হয় বলো? এক্সের মান 1 বসাইলাম, সাইন ইনভার্স 1 বসাইলাম, তারপর হলো প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার, এই গেল একবার মাইনাস সরি, আবার বসাবো 0 ইন্টু সাইন ইনভার্স 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0 স্কোয়ার, এই বসায় গেল শেষ। এই যে একবার মানে এক্সের মান 1 বসাইলাম, মাইনাস দিয়া এক্সের মান 0 বসাইলাম, ঠিক আছে? তাহলে বলো, তাহলে 1 তো 1 ওই, এখানে থাকে সাইন ইনভার্স 1, সাইন কত কার মান? সাইন 90 ডিগ্রি মান, তার মানে সাইন π/2। তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটা দেব, থাকবো π/2, এটা ফর্মুলা না? প্লাস এ প্রথমটা 0, পরেরটা -1, এই যে এইটুকের মান হলো 0, এইটুকুর মান 0 হয়, আর এইটুকুকে সিম্পলিফিকেশন করলে 1 হয়। তার মানে আমরা দেখলাম দিস ইজ ইকুয়াল টু π/2 -1, অর্থাৎ 0 to 1 সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, এইটুকের ডেফিনিট মান হলো এইটা। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিজাল্ট, অথবা this is the required definite value of the given integral.
এটুকুর মান হলো π/2 -1। তোমরা কি আসলে আদৌ বুঝো নাই নাকি? হ্যাঁ, সাইন ইনভার্স এখানে 1 আছে। আমরা ফ্রম দ্য বিগিনিং উই হ্যাভ লার্ন ফ্রম দ্য কি ত্রিকোণমিতি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে সাইন π/2, 90 ডিগ্রি মানে হলো π/2। সাইন ইনভার্স আর সাইন কাটা যায়, এটা ফর্মুলা, তাই না? সাইন ইনভার্স আর সাইন, এটা একটা ফর্মুলা, থিটা ইকুয়াল টু থিটা। অর্থাৎ এটা হলো একটা ফর্মুলা যে সাইন ইনভার্স, সাইন ইনভার্স ইন্টু সাইন থিটা, দিস ইজ ইকুয়াল টু থিটা। এটা হলো ফর্মুলা, উই নো ফ্রম ট্রিগোনোমেট্রি। এইটাই আমরা এখানে ইউজ করছি। অর্থাৎ এই যে আমরা এত কিছু করলাম, কাজ কিন্তু আমরা এইটাই করছি, আর অন্য কোনো কাজ করি নাই। তাহলে আমরা এগুলা ইন্টারমিডিয়েট যখন তোমরা পড়ছো তখন কিন্তু এগুলা 10 প্রশ্ন নম্বরের অঙ্ক ছিল, একদম লাস্ট ডেফিনিট ইন্টিগ্রালের মান ছিল। ওইগুলা আগে আমরা জানতাম না। আগে যখন পড়ছো, ইন্টারমিডিয়েট যখন পড়ছো, তখন তো এটা ফান্ডামেন্টাল থিওরাম প্রয়োগ করিয়া, মৌলিক উপপাদ্য প্রয়োগ করিয়া, সমাকলনের মৌলিক উপপাদ্য প্রয়োগ করিয়া যে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস হয়েছে। খালি আগে ইন্টিগ্রেশন করতাম, বলতাম যে একবার আপার লিমিট বসাইমু, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাই দেবো, পরে যার সিম্পলিফিকেশন করলে যা রেজাল্ট হয় সেটাই আমাদের হলো রিকোয়ার্ড রেজাল্ট। আসলে ঘটনা সেটাই। আগে হইলো যে অন্ধকারে করছি, আর এখন আজকে থেকে আমরা ফান্ডামেন্টাল, এটা জানি যে আমরা এটা ফান্ডামেন্টাল থিওরাম প্রয়োগ করি, অ্যাপ্লিকেশন অফ ফান্ডামেন্টাল থিওরাম উই ক্যান ইভালুয়েট দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এই যদি আমাকে বলে যে এই অঙ্কটা করেন স্যার, 2 এখানে হলো 3, আর এখানে মনে করো x³ ইন্টু dx, আমরা এটার ইন্টিগ্রেশন করুন, বলো কেমনে করুন বলো। এটা কিভাবে করব? আমরা এই x³ এর ইন্টিগ্রেশন করব। কত হইব? এইটা এত করার পরও আবার এটার কি একটা বেসিক ধারণা এটা আমি দিতেছি। x³ আমরা ইন্টিগ্রেশন করব, করলে হইব x⁴ ডিভাইডেড বাই 4। পাওয়ারের লাগে 1 যোগ করবো, খাস বাংলা কথা, তারা কিছুই না বুঝে যে পাওয়ারের সাথে 1 যোগ, সেই পাওয়ার দা ভাগ নাকি। তাহলে আর তারপরে গেল ভাগ, ইন্টিগ্রেশন শেষ। এখন আমরা বসাইমু লিমিট, এখানে হলো 2 আর এখানে হলো 3। অর্থাৎ আমরা ফান্ডামেন্টাল থিওরামে বলছি যে এইগুলো হলো এক্সের মান, এক্সের মান এইটা, আর এইটা হলো এই ইন্টারভেলটা 2 এবং 3, এই ইন্টারভেলের মধ্যে x³ ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল মানে এই যে ইন্টিগ্রেশন করা যায়। তারপরে এখন আমরা কি করবো, একবার এক্সের মান 3 বসাবো, 3⁴ ডিভাইডেড বাই 4। এই 4 কিন্তু কমন, এটা তার অন্য কোনো জায়গায় তাইল না, মাইনাস 2⁴ ডিভাইডেড বাই 4। তাইলে দিস ইজ 3⁴ মানে কি, 3 3 9, 3 9 27, 3 27 হলো 81, 81/4 মাইনাস 2 2 4, 4 2 8 2 16, 16/4। তাইলে এইটার কোনো কাটাকাটি হয় না, মাইনাস হয় 4। তাইলে 4 হইল লসাগু, 81 বিয়োগ 61, তাইলে এটা হলো 5 6 ডিভাইডেড বাই 4। দিস ইজ দ্য আনসার। দেখো, যদি এই অঙ্কটা তোমরা বুঝে থাকো তাহলে কেন এই অঙ্কটা বুঝবো না? এই অঙ্ক যে প্রসেস করছি আমি, এই অঙ্ক তো সেই একই প্রসেস করছি, তাই না? আমরা এখানে এইটুকে ইন্টিগ্রেশন করছি আগে করে, এটা যেহেতু একটা কঠিন ব্যাপার, কমপ্লেক্স ব্যাপার, এই জন্য আমরা আলাদা ইন্টিগ্রেশন করে নিলাম। করোনার পরে এই রেজাল্ট পাইলাম। এইরকম করে দুইটা বন্ধনীর ভিতরে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে বললাম, বইরা এটা লিখলাম আপার লিমিট, এটা লিখলাম লোয়ার লিমিট। এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। এখন প্রথম ফার্স্টে আমরা আপার লিমিট বসাই, আপার লিমিট এক্সের মান 1 বসাই গেলাম, মাইনাস দিয়া এক্সের মান যেখানে এক্স আছে সেখানে আমরা 0 বসাই দেবো, দিয়া সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন করার পরে যে রেজাল্ট পাইমু সেটাই হলো রিকোয়ার্ড রেজাল্ট অফ দ্য গিভেন ইন্টিগ্রাল। এরপরে কি আর কোনো কিছু বুঝার আছে? এটা না হইলে আর পারতাম না, তাহলে বাদ দিয়ে দেবো, পড়ালে আর কিছু করার নাই।
তো এখন তোমাকে যদি বলে যে স্যার এইটার কিভাবে আমরা করব, 2 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব, তাইলে আমরা এইটুকুর আগে ইন্টিগ্রেশন করি। উপরে dx, নিচে হলো 4 + 5 cos x। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে আমরা এটা জানি। হ্যাঁ, আচ্ছা 4 + 5 লিখতে কোনো সমস্যা নাই। ও কি আছে, 5 আছে না? আচ্ছা দেখ যেটা আছে এটা লিখি, 4 + 5 না 5 + 4 আছে, 5 + 4। তাইলে এখানে হলো 4 ইন্টু, আমরা এই সূত্র আমি আগে পড়ে হেলাইছি, এটা হলে আমি আর একটা কথা বলতে চাই না, কারণ এই ফর্মুলা আমি আগে পড়াইছি তোমাদেরকে, এই অঙ্ক করে দিছি আমি ক্লাসে। এখন আমরা সিম্পলিফিকেশন করবো বলছি। উপরে dx, নিচে হলো লসাগু 1 + 10² x/2, আর এখানে হলো গুণ করলে 5 + 5 10² x/2 -4 10² x/2। দেখো সিম্পলিফিকেশন করতেছি জাস্ট। তাইলে আমরা তারপরে এখানে লিখি, এই সরল করলে ক্লাস 4-এ যারা পড়ছে তারা পারে, sec² x/2 × dx। কারণ এই সূত্র আমরা জানি কই থেকে, ট্রিগোনোমেট্রি থেকে জানি যে 1 + 10² বানাও। আমি এই কোন ধরনের পদ্ধতি ভাই, পাতিলে দিয়ে ক্লাস করো, শিষ্টাচারের অভাব। 1 + 10² x/2, এটা সূত্র হইল sec² x/2 লিখলাম। আর এখানে থাকে কত সিম্পলিফিকেশন করলে, এখানে এরকম থাকে 10² x/2 + 1 থাকে। কি কথা ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। এখন আমাদের নিয়ম কি আছিল, আবার z = আমরা ধরতাম এরকম 10x/2 = z ধরতাম। তাহলে সুতরাং dz = ½ sec² x/2 × dx। তাইলে এরকম আমরা 2dz = sec² x/2 × dx, sec² x/2 × dx। ঠিক আছে, অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন, উই উইল অ্যাপ্লাই হেয়ার মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, দেখো এখানে sec² x/2, এটার পরিবর্তে আমরা এখন কত বসাইতে পারবো, দিস ইজ ইকুয়াল টু 2dz, আর নিচে কি আছে z² + 1, এটা আছে না? তাহলে 1 লেখা যেই কথা, 1² লেখা একই কথা। তাহলে এটা সূত্র কি বলেন? তাইলে সূত্রটা কি? হ্যাঁ, ও তাইলে এটা যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাব না? প্লাস হইলে 9 হইব, 9, অসুবিধা নাই, এটা এরকম কিছু না। এখানে হইল 9, তাইলে সেই সুবাদে এটা হইল 9 মানে হইল 3² তাহলে এটা সূত্র কত, 1/a × 10 - x/a z/3। তাহলে আমরা দেখলাম যে এই টুকরে করলো যে 2 × 10 - z/3। অর্থাৎ আমরা এই এত বড় একটা ইন্টিগ্রেশন কইরা এরকম মান পাইছি। কি পাইছি, যে 2/3 × 10 - z/3 পাইছি। তাইলে জেডের একটা মান আছে না, জেডের একটা মান আছে, জেডের মানটা কত, 2/3। জেডের একটা মান আছে, দেখো বালা 10 - 1/3। আচ্ছা দেখ, এটা হইলো এখনো কত, জেডের মান রইল 10x/2, 10x/2, আর এখানে হইলো এরকম আছে। তাইলে হ্যাঁ বলো, জেডের মান বসাই দিলাম, কারণ আমাদের তো এই লিমিটগুলা কার লিমিট দেওয়া আছে, এক্সের লিমিট দেওয়া আছে না? তাহলে আমাদের এক্সে যাইতে হইব না, আগের অবস্থানে ফিরে যাইতে হইব না? না, এটা সি যোগ করতে পারি, করলেও কোনো লাভ হইব না। এই জন্য যেহেতু আমরা ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস করতেছি, প্রথম ক্লাসে তো প্রথম দিনই আজকে বললাম, ফার্স্ট লেকচারেই বললাম যে ইনডেফিনিট ডাজ নট ডিপেন্ড অন
ডেফিনিট ডাজ নট ডিপেন্ড অন সি। আমরা তো ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস নির্ণয় করতেছি, যদিও ইনডেফিনিট করতেছি, কিন্তু ফাইনালি গিয়ে তো আমরা সি যোগ করলে কোনো লাভ হয় না, এই জন্য আমরা সি যোগ করলাম না। আর তুমি যদি যোগ করতে চাও কোনো সমস্যা নেই, করতে পারো। করানোর পরে সিম্পলিফিকেশন করার পরে সেই সি অবশ্যই কাটা দেব। এই কারণে এটা যোগ করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই, খাতা নষ্ট করে লাভ নাই। তাইলে এখন দেখো, বলো, এটা তো আমাদের আর নাই, এটা চলে গেছে। আমরা কি পাইলাম? সুতরাং আমরা এরকম পাইলাম যে 0 to 2π/3, উপরে হইল dx, নিচে হইল 5 + 4 cos x, এইটুকের মান আমরা এটা পাইলাম 2/3 tan ইনভার্স, এখানে হলো tan x/2 /3 ইন্টু এখানে 0, এখানে 2π/3। তাইলে মান যদি আমরা বসাই 2/3 tan ইনভার্স, আর x এর মান হলো একবার 2π/3, তাই না? একবার এরকম লিখতে পারি আমরা tan 4π/2, বোঝা যায় আমরা 2π/3 লিখবো আমরা, তাই না? x এর মান 2π/3, তাহলে 2 কাটা থাকে শুধু π/3, আর নিচে এরকম একটা 3, আর 0 বসালে তো 0ই। তাহলে এটার রেজাল্ট হইল 2/3 × π/9, তার মানে দিস ইজ ইকুয়াল টু 2π/3 নং 27 আনসার। আসলে এইটা মনে হয় যে এরকম না, এইটা হলো এরকম, এরকম, তাই না? এটা হলো এরকম, কোন জায়গাতে আমরা বসাইলাম মানটা, এটা হলো এইরকম, হ্যাঁ একই কথা, একই কথা, 29/7 একই কথা, এখনো 3 লেখা একই কথা, এখনো 3 লেখা একই কথা। আচ্ছা, এগুলো হলো সিম্পলিফিকেশন, সাধারণ সিম্পলিফিকেশন, ঠিক আছে? অর্থাৎ আমরা মেন যে থিমটা এটা বুঝলাম। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কেমন করবো আমরা? এটা হলো মেথড অফ সাবস্টিটিউশন। পুট জেড ইকুয়াল টু, আমরা ধর্ম ভিতরেরটা 1 + 3x⁴ ইকুয়াল টু জেড ধর্ম আমরা √1 + 3x⁴। তাহলে ডিজেড এর মান কত বলো? সলিউশন 3। ডিজেড মানে কত? 3 × 4 = 12x³ ইন্টু dx, তার মানে 1/12 ইন্টু ডিজেড, দিস ইজ ইকুয়াল টু x³ ইন্টু dx। ঠিক আছে? দেখো আমাদের এখানে x³ ইন্টু dx আছে, আমরা ইচ্ছা করলে এটা সাদায় লিখতে পারতাম এইভাবে 0 to 1 √1 + 3x⁴ ইন্টু x³ ইন্টু dx। যদি আমি লিখি তাইলে কি কোনো সমস্যা আছে এটা লিখলে? কোনো সমস্যা নাই। অর্থাৎ এই মেথড অফ সাবস্টিটিউশন আমরা প্রয়োগ করলাম, মান বার করে নিলাম, x³ ইন্টু dx এর মান বার করলাম। তাইলে আগে ছিল x ভেরিয়েবল, নতুন করে আমরা কি ধরলাম? জেড ভেরিয়েবল ধরলাম। তাইলে এই কারণে আমরা লিমিটটা চেঞ্জ, আগে আসলে x এর লিমিট, এখন হবে জেড এর লিমিট। ইফ x এর মান আমাদের একবার আসলে কত? 0। x এর মান যদি এখানে 0 বসাও এইটার মধ্যে, তাহলে জেড এর মানটা কত হয়? দেন জেড ইকুয়াল টু 1 ইফ, এখানে লেখা লিবা লিমিট
অর্থাৎ লিমিট যে আমাদের পরিবর্তন হইলো এটা কি হইল ইফ এক্স এর মান 1 তাহলে দেন জেড ইকুয়াল টু হলো 4 তাহলে কি পাইলাম আমরা বলো তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম 0 to 1 root over 1 plus 3x to the power 4 into x cube into dx তাহলে এইটার জন্য আমরা কি পাইলাম এখানে পাইলাম তখন 0 তখন 1 আর হলো 4 আর এটুকের মান হলো root over z আর হলো 1/12 into dz তাইলে এটা হলো 1/12 এখানে 1 4 জেডের রূপে পাওয়ার হাফ ইন্টু ডিজেড তাইলে 1/12 এইটুকুরে ইন্টিগ্রেশন করলে হইব জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 মান বসালাম 1 to 4 তাহলে দিস ইজ ইকুয়াল টু 1/12 আর 2/3 এখন জেডের মান একবার বসাবো 4 to the power 3/2 মাইনাস 1 to the power 3/2 সিম্পলিফিকেশন করলে হবে 6 এটা হলো 6 3 6 18 আর এখানে কত বলো এখানে হলো √4 ইন্টু 4 মাইনাস 1 √4 মানে কত √4 মানে কত 2 4 দুগুণে 8 বিয়োগ 1 তার মানে ফাইনাল রেজাল্ট হলো 7/18 this is the answer